প্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলা মিশনের প্রতিদিনের আয়োজন ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের প্রধান পত্রিকাগুলোর শীর্ষ শিরোনাম। দৈনিক প্রথম আলো, ফিলিস্তিনকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি, তবুও চলছে জাতিগত নিধন। দৈনিক আমার দেশ, জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব, পেছালো রাকসুর ভোট, নতুন তারিখ 16 অক্টোবর। দৈনিক ইত্তেফাক, নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, পেছালো রাকসু নির্বাচন, চলবে শাটডাউন। দৈনিক ইনকিলাব, চরম দুর্ভোগে রাজধানীবাসী, একটি বিশেষ দলের লোকজনকে ডিসিএসপি বানানো হচ্ছে, রুহুল কবির রিজভী। দৈনিক নয়া দিগন্ত, গুলির নির্দেশে হাসিনার কণ্ঠ শনাক্ত, ফ্রান্স সৌদি আরব উদ্যোগে দ্বিরাষ্ট্রীয় সমাধান শীর্ষক সম্মেলন। দৈনিক যুগান্তর, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি, পিছিয়ে গেল রাকসু নির্বাচন। সমকাল, সরকারি হাসপাতালে 518 জরুরি চিকিৎসা যন্ত্র বিকল, নানা ঘটনার পর রাকসু ভোট পেছালো 20 দিন। বাংলাদেশ প্রতিদিন, নিউ ইয়র্কে তীব্র উত্তেজনা, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে একদিকে ক্ষোভ, অন্যদিকে অভিবাদন। দৈনিক কালের কণ্ঠ, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাড়ছে, স্বাগত জানালো বাংলাদেশ। মানব জমিন, ডক্টর ইউনুসকে সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ, নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগ উত্তেজনা। দৈনিক কালবেলা, অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস, রাজা কিবরিয়ার কাঁধে সওয়ার হতে চেয়েছিল এনায়েত। দেশ রূপান্তর, ফাঁকা মাঠে ভোটের ভয়, ডক্টর ইউনুসের সফর ঘিরে উত্তেজনা। বণিক বার্তা, রোহিঙ্গাদের ভাষান্তর স্থানান্তর ভুল ছিল কি? দ্য ডেইলি স্টার, নাথিং ওয়ার্কস উইদাউট মানি। নিউ এজ, টাফার অ্যান্টি নয়েজ রুলস লাইকলি। জি আজিজ ভাই, আপনি যেমনটি দেখছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনামগুলো। এরপরেও কিন্তু সর্বশেষ সংবাদও আমরা পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সফরে গেছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে। সেখানে গতকাল অর্থাৎ সোমবার এবং স্থানীয় সময় নিউ ইয়র্ক সময় সেখানে আমরা দেখছি তার সফরকে ঘিরে আগে থাকতেই কিন্তু কর্মসূচি দেওয়া হয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে। এক্ষেত্রে আপনার বিমানবন্দরে, জন এফ কেনেডির বিমানবন্দরে আমরা দেখেছি যে সফর সঙ্গে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা। এছাড়া দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে জ্যাকসন হাইটসে। তবে ডিম নিক্ষেপকারী যে ব্যক্তি, তাকে সিলেটের মিজান চৌধুরী, তাকে এর মধ্যে আটক করেছে বলছে আমরা জানতে পেরেছি। এছাড়া নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর্ড, মার্কিন রাষ্ট্র বিশেষ দূত, যেটি ভারতে যে বিশেষ দূত, তার সাথে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি সহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বলেছেন, নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই ক্ষেত্রে বিভিন্ন বা ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার আমরা দেখছি বিভিন্ন মহল থেকে আলোচনা হচ্ছে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে। তাহলে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হলো, ধরেন বিদেশে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সমালোচনা আপনারা করতে পারেন, কিন্তু তিনি তো সরকার প্রধান। প্রত্যেকটা সময় যে পার্টি আসে, সরকার প্রধান বিদেশে গেলেই বাংলাদেশিরা এসে প্রতিবাদ করবে, কেউ ডিম নিক্ষেপ করবে, কেউ ধস্তাধস্তি করবে, মারামারি করবে। কোনো ভদ্র দেশে, গণতান্ত্রিক দেশে, পশ্চিমা দেশে এই ঘটনা ঘটে না। অথচ এই ইউনুস সরকার প্রবাসীদের আপনারা দেখেন ভোটার বানানো হচ্ছে, তারা ইমেলে ভোট দিতে পারবে। এখন আপনি বলেন যে প্রবাসীরা আজকে এই যে জ্যাকসন হাইডে ধরেন বিএনপি আওয়ামী লীগের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে ধস্তাধস্তি হলো, তারপরে তাসনিম জানাকে ডিম মেরেছে, অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে, তার সম্পর্কে এখনো জানা যায়নি তার পরিচয়, রাজনৈতিক পরিচয় কি। তো যাই হোক, এই যে ঘটনা, এটাকে আমি ঘটনা বলবো না, দুর্ঘটনা, এবং আমাদের জন্য খুবই অবমাননাকর, খুবই অবমাননাকর। আমার বক্তব্য হচ্ছে এটা তো ঘটে, যেমন প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছিল, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। তো আপনি তাদেরকে এনআইডি দেখে আপনি দিয়ে দিলেন, ভোটার দিয়ে দিচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে, এই যে সবাই বলে, আমিও বলি, প্রবাসীরা রিমিটেন্স যোদ্ধা, আমাদের দেশে রিমিটেন্স পাঠায়। আপনি কিন্তু একটা জিনিস স্বীকার করতেই হবে,
আমরা যারা দেশে জীবনযাত্রায় স্যাটিসফাইড না তারা কিন্তু বিদেশে যাই অথবা উচ্চশিক্ষার জন্য যাই বিদেশে, তারপরে দেশে পাঠায়, দেশে মায়ের টান তো দেশের টান তো থাকে, এই জিনিসটা বিবেচনা। এখন ধরেন যাদেরকে আপনি এনআইডি দেখে ভোটার বানালেন তাদের ভিতরে যে ডুয়েল সিটিজেনশিপ নাই এটা চেক করেছেন? চেক করবেন না তো, সে তো বিদেশ থেকে ভোটে দাঁড়ায় যাবে, দেশে এসে ভোটার। এখন যদি ধরেন যিনি ভোটার হবেন তার তো ভোটে দাঁড়ানোর অধিকার আছে। অথচ আমাদের সংবিধানে আমি জানি যতগুলো সংস্কার প্রস্তাব আসছে এটা কিন্তু এখনো প্রস্তাব আসেনি যে ডুয়েল সিটিজেনশিপ থাকলে কোনো সরকারি চাকরি বা পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তো আপনি তো এই যে প্রবাসীদের ভোটার বানালেন, অথচ এই ভোটাররা তখন নাগরিকত্ব দাবি করে বলবে যে আমি তো দেশের ভোটার, আমি তো ভালো মন্দের প্রতিবাদ করবই। তো যাদের ভোটার করলেন তারা তো এখন সব সময় আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা পলিটিশিয়ান যাকে পছন্দ হবে না তাকেই তো অপমান করবে। তা আমাদের জাতিকে অপমান করা হচ্ছে। তো সুতরাং এখান থেকে এই জিনিসটা তো এখন তো প্রায় করে ফেলছে, এখন তো কিছু করার নেই। এই সংস্কৃতি থেকে কিভাবে বের হতে, কি করবে, মানে কি মেজারমেন্ট নিতে পারে, কি পদক্ষেপ নিতে পারে আপনি মনে করছেন? না, এখন আমি তো মনে করি যে এই যে বিদেশে যারা গেছে আমাদের সরকার প্রধানদেরকে যে অপমান করা হয়, বা আমাদের ধরেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গেছে, আক্তার হোসেন সে এনসিপি করে, এনসিপির নেতা, তাকেও তো মারছে, তাসলিম জানা তাকেও মারছে, হয়তো তাদের প্রতি ক্ষুব্ধ বেশি আমি ধরে নিলাম। তাতে বিদেশের মাটিতে কেন অপমান করবে? তা তো জাতিসংঘের গেস্ট হিসেবে গেছে, নিয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গেছে। তো আমার প্রশ্ন, হয়তো বিতর্ক করতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের দাওয়াত দিছে, এই পলিটিশিয়ানরা 8 জন পলিটিশিয়ান 6 জন পলিটিশিয়ান কেন গেল? এখন জ্যাকসন হাইটে তো বিএনপি এবং আওয়ামী লীগ মারামারি করছে, ওখানে তো আওয়ামী লীগের কেউ যায় নাই, বিএনপির নেতা গেছে না, তো ওনাদের লোক মারামারি করলো কেন? যদি প্রশ্ন তুলি, এইভাবে তাসলিম যারা বা এনসিপির লোকজন তারা গেছে কেন? এই পলিটিশিয়ানরা গেল কেন? জানে যে প্রত্যেকটা দেশে এইরকম অপকর্ম করে প্রবাসীরা, আমাদেরকে অপমান করে। এখন আপনি তাদেরকে ভোটার বানাইলেন, এখন তো এর পরবর্তীতে ভোটার হওয়ার পরে যে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা পলিটিশিয়ান যাবে, পছন্দ না হলেই সে প্রতিবাদ করবে, কারণ সে তো মেম্বার, দেশের নাগরিক এবং দেশের ভোটার, তার তো সকল অধিকার আছে। সে বলে যে আমি ওই পলিটিশিয়ানের থিওরি পছন্দ করি না, রাজনীতি পছন্দ করি না, আমি প্রতিবাদ করেছি। তা আমরা তো ইজ্জত যায়, আমাদের সরকারের তো ইজ্জত যায়। সুতরাং এটার ক্ষেত্রে এই প্রবাসীরা আছে, ঠিক আছে, এনআইডি আছে, সব নাগরিক ঠিক আছে, প্রবাসী, আমরা তো তাদের ইজ্জত দেই, কোনো সমস্যা নেই, আমরা তাদের নিয়ে গর্ব করি, আমাদের প্রচুর টাকা পায়, 1.5 কোটি প্রবাসী আছে। কিন্তু ভোটার আপনি উইদাউট চেক আপনার ডুয়েল সিটিজেনশিপ শুরু করে যাচ্ছে তাই ভোটার বানায় দিলেন, এবং ভোটার সহ এখন প্রতিবাদ করতে থাকবে। সুতরাং আমি তো মনে করি যে যখনই বিদেশে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যাবে, ওই সরকারের কাছে প্রোটেকশন চাওয়া উচিত, যে সে হতে পারে আমার দেশের, কিন্তু প্রতিবাদ করলে তাকে আইনগত ব্যবস্থা, যেমন একজনকে গ্রেপ্তার করছে ঢালাওভাবে গ্রেপ্তার করা উচিত ছিল। তো এভাবে তো অপমান হতে পারে না। আর এই রাজনৈতিক নেতারা কেন অনেকে তো মনে করছেন যে নতুন মাত্রা যোগ করছে ডক্টর ইউনূস, যে বিভিন্ন দলের থেকে নিয়ে গেল, এক্ষেত্রে রাজনীতিতে একটা নতুন মাত্রা, আপনি কি এটা মেনে নিতে পারছেন না? মানে আপনি কেন এটা বিরোধিতা করেন? আপনি কয় দলের নিছে? বিএনপি, জামায়াত, এনসিপি। উনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 3টেই পার্টি বড় পার্টি মনে করে। এনসিপি বড় পার্টি কোথায়? এনসিপি এই যে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের ছাত্র সংগঠন তো 5 নম্বর হয়েছে, এটাকে নিয়ে গেছে কেন? আওয়ামী সরকার পতন হয়েছে তো তারা মুখ্য ভূমিকা পালন করেছে, এনসিপির যারা বিভিন্ন সময় হয়েছে সারা জীবন, 71 সালে বহুত মুখ্য ভূমিকা অনেকেই পালন করছে। তো এখন পর্যন্ত তাকে লেঙ্গুন নিয়ে চলতে হবে নাকি? এটা তো কোনো কথা হইল না। এখন ধরেন এখানে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে তারা বিএনপি জামাতের চাইতেও বড় সংগঠন হবে এবং তারা 150টা সিট পাবে, কিন্তু অবস্থা দৃষ্টিতে তা মনে হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটি হলের ছাড়া কয়েকজন ছাড়া তো আর ছাত্র দেখা যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি গতকাল প্রধান নির্বাচন কমিশনের সাথে এনসিপি বৈঠক হয়েছে, বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সাংবাদিকদের বলেছেন বিএনপি জামায়াতকে ভণ্ডামি ছেড়ে, উনি ওইভাবেই কোট এন্ড আনকোট বলেছেন, ভণ্ডামি ছেড়ে নির্বাচনে আসতে হবে এবং তাদের কারণে নির্বাচন দেরি হচ্ছে। তো এই যে এ ধরনের একটি নতুন দলের এ ধরনের বক্তব্য, মানে কিভাবে দেখছেন? আমরা তো ইদানিং তো এনসিপি একটু দূরত্ব বজায় রাখতেছে,
কিন্তু বরাবরই তো জানা যেত যে এটা জামাতের বি টিম মনে হইতো, সব অ্যাকশানে এক ছিল। তো হঠাৎ করে এটা বলতে আসলো। আর সবসময় সেনা প্রধান সম্পর্কে যে কথা বলছে, এই রাজনীতিবিদ জামাত বিএনপি বাদ দিয়ে হবে? আরে ভাই, বিএনপি 1 নম্বর পার্টি হবে, জামাত 2য় পার্টি হবে। এনসিপির কোনো ভাগা নেই, পরিষ্কার ভাগা নেই। এবং আপনি দেখেন এনসিপি যদি আলাদা ইলেকশন করে একটারও জামানত থাকবে না। আমিডামি নির্বাচনে করছে না, আমিডামি নির্বাচনে বড় বড় নেতা দিয়ে শেখ হাসিনা পার্টি করছিল, আপনি 300 সিটে নমিনেশন দিয়েছিল, একটারও জামানত ছিল? একটারও জামানত ছিল না। এবং এনসিপি যে পরিমাণ বিতর্কিত হয়েছে, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, বলেন তো একে ভোট দেওয়া উচিত? যেভাবে বেয়াদবিটা করলো। এবং সবসময় এরকম কথা বলে, অসংলগ্ন কথা বলে, অসংলগ্ন পলিউশন ছড়াইতো। এভাবে তো কথা বলা উচিত না। উনি তো একটা এনসিপির নেতা। এখন উনির তো ভণ্ডামি শব্দটার অর্থ কি? জামাত বিএনপি ভণ্ডামি করে, এটা কি? ইলেকশন পিছায় দিতেছে। উনি তো ইলেকশন চাইছে, উনি তো গণপরিষদ চায়, উনি তো অমুক চায় তমুক চায়। এটা না হলে আপনি চিন্তা করেন, একটা প্রাতিষ্ঠানিক সাংবিধানিক ইলেকশন কমিশন সেখানে বলছে যে আমাদের শাপলা দিতেই হবে। গতকাল কিন্তু বলছে যে অনড়, তারা শাপলার বিষয়ে অনড়, এই বিষয়ে তাদের এটা ইলেকশন কমিশনের এখতিয়ার নাও দিতে পারে। এটা এভাবে থ্রেট করতেছে কেন ইলেকশন কমিশনকে? বিএনপিকে থ্রেট করে, জামাতকে ভণ্ড বলে, বিএনপিকে ভণ্ড বলে, ইলেকশন কমিশনকে দিতেই হবে। এগুলো কি? এগুলো তো রাষ্ট্রে কি সব জায়গায় মব সন্ত্রাস। এটা মৌখিক মব সন্ত্রাস, আমি বলবো মৌখিক মব সন্ত্রাস। এবং আপনি দেখেন নেপালে প্রধানমন্ত্রী হয়েছে না, হওয়ার সাথে সাথে বলছে যারা ধ্বংসাত্মক কাজ হয়েছে তাদের বিচার হবে, সাথে সাথে ইয়েতে চলে গেছে, পড়াশোনায় ফিরে গেছে। আর আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস চুপ থেকে এই মব 5 তারিখের পরেই যে মব সন্ত্রাস সারা দেশে চালাইছে, এটির খেসারত দিতে হচ্ছে এখনো, এবং আরও দিতে হবে। দেখেন কোনো কিছু তৈরি শক্তি প্রয়োগ মব সন্ত্রাস ঘটায়। অনেকগুলো ঘটনা ঘটছে না, এবং এখনো ঘটতেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলছে কালকে, এটা একটা এখন তো নাম দিতে হবে। আগে হলো মব সন্ত্রাস, এখন হলো মৌখিক সন্ত্রাস, এটা বলতে হবে। তো সন্ত্রাসী কথাবার্তা। আপনি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন, আমরা চাই সাংবিধানিক সব প্রতিষ্ঠান শক্তিশালী হোক, উনি তাকে থ্রেট করে প্রতীক নিচ্ছে। এটা কি? আবার ভণ্ড বিএনপি, ভণ্ড জামাত, এটা কি শব্দ? এগুলো শব্দটা কি? আর্মি সম্পর্কে একটা বিরাট মন্তব্য করে বসে আছে। আর্মি চিফ বলছে ওরা বড় হলে শিখবে, এই কথা। কিন্তু এগুলো কিন্তু আর্মি, আপনারা খেয়াল করে রাখেন, আর্মি সেনা প্রধান তিনি দায়িত্ববান ব্যক্তি। তিনি হয়তো এই কথা বলে এড়িয়ে গেছেন, এটা কিন্তু নোটে থাকবে, এটা কিন্তু নোটে। এবং অনুন্নত দেশ আর্মিকে 100% চ্যালেঞ্জ করে কখনো কাজে লাগবে। ধরেন এই যে 5ই আগস্টের আন্দোলন, আমরা তো চোখে দেখেছি। আমি 5 তারিখ পর্যন্ত শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সর্বশেষ 5 যে বছর, এই বছর আমি জীবনের ঝুঁকি নিয়ে টকশো করছি, 5 তারিখও করছি তো আমি। কিন্তু এটা তো জীবনের ঝুঁকি নিয়ে করছি, তখন দেখছি, খেয়াল করছি। তো ধরেন এই যে আর্মি যদি শেষে রাওয়া ক্লাবে এক্স আর্মিরা মিটিং না করতো, করে আপনার মিরপুর ডিওএসএস থেকে ফ্যামিলি ধরে মিসিং বের করছিল যে জনগণের বিরুদ্ধে গুলি চালানো যাবে না, এবং আর্মি কিন্তু জুনিয়ররা সব রিভোল্ট করে গেছে, না তা আমরা জনগণের বিরুদ্ধে করবো না, তখন কিন্তু মানুষের ঢল নামছে। খেয়াল করে দেখেন, এই সত্য কথাটা খালি কয় বিপ্লব, খালি ছাত্র জনতার বিপ্লব। আরে ভাই, আর্মির যে ইন্টারেক্ট হেল্প, ওই সময়ে যদি আপনার আর্মি গুলি চালাতো আরো হত্যা ম্যাসাকার হতো। শেখ হাসিনার ডিরেকশন এখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে না, তার নির্দেশে তো এটা হয়েছে। ওই নির্দেশে তো বৈঠক হয়েছিল, তো 5 তারিখে বৈঠক হয়েছে, তো নির্দেশ দিছে তো উনি। সত্য, যদি আর্মি, পুলিশ, র্যাব সব যদি বাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স বাহিনী সব যদি অপারেশন চালাইতো, তাহলে হয়তো এরকম অভ্যুত্থান ঘটতো কিনা সন্দেহ আছে। কিন্তু যতই বলেন, যখন আর্মি অর্থাৎ সব ফোর্সেস যখন জনগণের পক্ষে দাঁড়ায় গেছে, তখন মানুষের ঢল নেমে গেছে। তো এই জন্য আমি বলছি যে এনসিপি নিঃসন্দেহে জীবন দিয়েছে, তারা অগ্রভাগে ছিল। 52 সাল থেকে শুরু করে সব আন্দোলনের ছাত্ররা অগ্রভাগে ছিল। কোনো আন্দোলনে কিন্তু ছাত্ররাই সবসময় ছিল। স্বাধীনতা যুদ্ধের থেকে 52 সালে
দেখেন সব আন্দোলনে 90-এর আন্দোলন দেখেন, 68-র আন্দোলন দেখেন, 69-র আন্দোলন দেখেন, সব ছাত্ররা সামনে। মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে ছাত্ররা বেশি, ছাত্র জনতা বেশি। ওটা জনযুদ্ধ ছিল, এই জন্য ওটার নাম বলা হয় মুক্তিযুদ্ধ না, অনেক সময় বলে জনযুদ্ধ, কারণ জনগণ জীবন দিয়েছে বেশি, জনগণ জীবন দিয়েছে। তো এই জন্য আপনি বলেন তো দেখি, কোনো সময়ে কোনো আন্দোলনে কিন্তু ছাত্ররা সরকারের অংশীদার হয় নাই, এবং কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই। হ্যাঁ, এবারে যে এনসিপির যারা নেতা তারা যতটা বিতর্কিত হয়েছে, হ্যাঁ কিছু বাড়তি হয়েছে, হ্যাঁ বাড়তি হয়েছে, কারণ একজনে সমস্যা তৈরি করলে আর একজনের বদনাম হয়তো একসাথে চলে না এনসিপি। তো এই জন্যই বলছি যে এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই যে অভ্যুত্থানের শক্তিগুলো আমেরিকায় জেগে আছে, এখানে অনেক রকম জনশ্রুতি তৈরি হয়েছে। এক, যে ওখানে গেলে ডিম মারতে পারে, এই জন্য এদেরকে নিয়ে গেছে। আর একটা আছে যে এদের ভিতরে একটা সমঝোতা করার চেষ্টা করা, হ্যাঁ চেষ্টা করা। আবার আরেকটা আলোচনা আছে যে এদেরকে নিয়ে গেছে জাতিসংঘের সব রাষ্ট্রকে দেখানো যে সব অভ্যুত্থানের শক্তি সব আমার সাথে আছে। এই তিনটা আলোচনা কিন্তু মাঠে আছে, নিউজও ছাপা হয়েছে, তিনটা আলোচনাই। এখন কোনটা ওখানে হইতেছে আমি তো জানি না, তবে ডিম তো খাইছে, ঠিকই ডিম তো খাইছে। তো এই জন্য আমি বলছি যে আপনার সবার সংযত হওয়া উচিত। এবং অভ্যুত্থানের শক্তিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিভক্ত করে ফেলছে। হ্যাঁ, প্রথমে বলছে না মাস্টার মাইন্ড, জাতিসংঘে পরিচয় দিছে, এরপরে বলছে ছাত্র আমাকে নিয়োগ দিছে। এবং আপনি খেয়াল করে দেখেন, এই যে এবারে যে 3টে দল গেল, 30টে দল নিয়ে বৈঠক করে, 3টে দল কেন হলো? 3টে দলের সাথে আবার আলাদা ব্যাপার করে, এবং সেখানে এনসিপি থাকে না, বাদ দেয় না, এনসিপি নিবন্ধন নাই, তাদের নিয়ে বৈঠক করে। আর আমাদের বড় বড় দল জামাত, বিএনপি এই অনিবন্ধিত ছাত্রদের সাথে বৈঠক করে, আবার তাদের পদত্যাগও চাই কারো করে। তো সুতরাং কোন পথে যাবেন আপনি বলেন? তো এই জন্য আমি বলছি যে এই যে বিশেষ করে আমি বলবো এই যে প্রবাসীদের যে এনআইডি দেখে ভোট দেওয়া, দেন আপনি এটা এক এক করে স্ক্যান করেন, তাদের ভিতরে ডুয়েল সিটিজেনশিপ আসে কিনা। এই যে ধরেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, অনেক বিদেশি নাগরিক আছে না, এখন তো অনেকেই বলে যে আমাদের বিদেশি নাগরিকরা সংস্কার করে দিচ্ছে, অমুক দিচ্ছে। আপনি খেয়াল করে কিছুদিন আগে দেখলেন না, এক টিম গেল চীনে, আর এক টিম এনসিপির এক টিম গেল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা। সবচাইতে আমি আশ্চর্য হয়েছি, ঐক্যমত্য কমিশন কেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে দেখা করবে, তাও দেখা করছে। সুতরাং আমাদের দেশে তো কোনো নর্মস অর্থাৎ দেশের ইন্টারেস্টের কথা মাথায় রাখে কিনা সন্দেহ হয়। এই জন্য আমি বলি এই যে বিদেশিদের এটা আমার মনে হয় ভালোভাবে দেখে ডুয়েল সিটিজেনশিপ যদি থাকে তাকে আমার মনে হয় নাগরিকত্ব দেওয়া উচিত না। তবে এনসিপির পক্ষ থেকে যে বলা হয়েছে গতকাল নাসিরউদ্দিন পার্টির 150টি আসনে তারা জিতে যাবে। শোনেন, এর উত্তর আগেই দিয়েছি। এনসিপি তারা নাকি তাদের দলে এনসিপির নামে যে যে দল আসে সেই সব দল তারা গ্রহণ করবে এবং তাদের দলের নাম পরিবর্তন হবে না। একটা দলের সাথে যদি আপনার এনসিপি তো নতুন দল, আরও নতুন দল অনেকগুলা প্রায় 20-22টা নিবন্ধন পেল না, হয়তো তারাই যাবে। পুরনো দল কে যাবে? পুরনো দল তো অলরেডি ইয়ে হয়ে গেছে, এরাই যাবে। 0 + 0 = 0, 0 0 ইনফিনিটি পর্যন্ত যান, 0ই থাকে। ওনারা জামাত বিএনপির চেয়ে বড় দল হবে বলছে না, করতে পাবে বলেন আপনি? সবগুলো পার্টি কেউ জামাতের সাথে আছে, কেউ বিএনপির সাথে আছে, মূলত দুটো বলা তৈরি হয়েছে, তাই না? আর শুধু হেফাজত তার পার্টি না, পলিটিক্যাল পার্টি না, হেফাজত তো আলাদা। তো যারা পলিটিক্যাল পার্টি জামাতের সাথে আছে আর বিএনপির সাথে আছে, আর নতুন যে নিবন্ধিত পাইছে তাদের অফিস নাই, গোডাউন ঘর অফিস, এই সেই। গণ অধিকার পরিষদ এবং এনসিপির মধ্যে কিন্তু একটা জোট হতে যাচ্ছে, এই ধরনের আওয়াজ আছে। কিন্তু না, আওয়াজ আছে না, কালকে আমি আলোচনা শুনছি যে একটা আলোচনা চলছে, এটা এখনো শিওর না। কারণ হচ্ছে নেতৃত্বে এনসিপির লোকই থাকতে হবে। গণ অধিকারের যে ভিপি নূর তো কোটা আন্দোলন শুরু করছিল না, ওদেরই কিন্তু এরাও ছিল ওই কোটা আন্দোলনের সময়। এই জন্য একটা সম্পর্ক তো আছে, সেখানে হয়তো আলোচনা চলছে। এখন যদি বলে যে নাহিদ হবে, প্রেসিডেন্ট হবে, ভিপি নূর অন্য কিছু হবে, এখন তাহলে তারা এখন অনেক দূরে অবস্থা। আর তারপরেও যদি আমি যদি বলি যে এটা ঐক্য হলো, এই দুই দল ঐক্য হলো, আরো নতুন আপনারা যারা নিবন্ধন দিয়েছে আরো 10টা দল আসলো,
তো ওই একই কথা, 0 + 0 = 0 প্লাস ইনফিনিটি 0, যত 0 যোগ করেন 0, যত 0 যোগ করেন। তো এই জন্যে ভাবতে হবে যে আসলে প্রকৃত সমর্থক কতজন আছে। এখন ধরেন আপনি জামাতকে চ্যালেঞ্জ করছেন, জামাত প্রত্যেকটা আসনে যত আপনার ভোটার আছে, এখন তো এনসিপির একটা আসনের ভোটার আছে কিনা সন্দেহ আছে, বিএনপির একটা মহল্লায় যে সমর্থক আছে এখন আছেটি। হ্যাঁ, আপনি এই জন্য বলছি যে ওই যে মানুষ কিন্তু দৃষ্টি যাই বলেন, ঢাকা ডাকসুন ইলেকশনের দিকে কিন্তু মানুষ মাথায় রেখেছে। ধরেন শিবির প্যানেল জিতেছে, কিন্তু শিবির প্যানেল নানানভাবে ভোট সংগ্রহ করেছে, ওরা কৌশল এবং পরিকল্পনা জিতে গেছে। কিন্তু এনসিপি তো ভোট করছে, এনসিপির ছাত্র সংগঠন না, এটা তো কেউ ভোট দিল না। তার মানে ওদের দিন ছোট হয়ে আসতেছে, এটা ভাবতে হবে। আওয়াজ আছে কিন্তু ছোট হয়ে আসতেছে। সুতরাং এটা আমি মনে করি, এখনো আমি বলতেছি, বরঞ্চ আমি বলবো যে এনসিপির এই প্রথম সারির যারা, আজকে নিউজ আছে আপনি দেখেন যে ওই সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ এনসিপির সাথে নাও থাকতে পারে। তো এগুলো আমরা আলোচনা করি, আছে তো এখনো আছে, আমি আছে ধরেই কথা বলবো, তারা বেরিয়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, এটাও নিয়ে আলোচনা করবো। যেমন বলতেছে সবচেয়ে বড় বিএনপি জামাতের সে বড় ঐক্য করে ফেলবে, এও তো আছে যেটা এখনো ভাঙতেছে। মানুষ তো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানুষ তো ডেকে পাচ্ছে না। আপনি জানেন না, ঢাকার এই কয়েকটা, ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হল বাদে গ্রামে গঞ্জে যান না, কোনো এনসিপি নাই। আরে আমিডামির নির্বাচনে তো বড় বড় প্রার্থী ছিল, ভোট পাইছে, তারপরে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা জামানত তারও নিচে কিছু থাকলে হবে, দেখেন আপনি। এবং এনসিপির সাথে যে ঐক্য করবে ওই সিটেও সে হারবে। যে পার্টি এনসিপিকে নিয়ে ঐক্য করে ইলেকশনে যাবে ও হারবে, দেখেন আপনি। ওকে আজিজ ভাই, আরেকটা বিষয় হচ্ছে ডক্টর ইউনূস আপনার ওই যে জাতিসংঘের যে ভাষণ দিবেন 26 তারিখে, উনি বাংলাদেশের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ করবেন। তার আগে আমরা গতকাল বৈঠক করেছি আপনার দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত, যিনি ভারতে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের। সেখানে নির্বাচন, বিভিন্ন পরিস্থিতি নিয়ে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলেছে সব ধরনের সহযোগিতা করা হবে, যেটা ডিপ্লোম্যাটিকভাবে বলে থাকে সেটা বলছি। তো আবার কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনেও কিন্তু আবার একটা নতুন করে যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে সংশয় দেখা দিয়েছে। আপনি কি মনে করছেন আসলে কি হবে? দেখেন, সরকারের পক্ষ থেকে আমার ধারণা, সরকারের পক্ষ থেকে ইলেকশন দিতে চায়, তাদের প্রস্তুতি আছে। কতটুকু সক্ষমতা আছে না আছে সেটা বিতর্ক নিয়ে করতে পারেন আপনি, কারণ একটা ভঙ্গুর দেশের দায়িত্ব তো নিছে এই সরকার। ফেব্রুয়ারিতে বলছে, আগে তবে কিন্তু কইতো, এখন তবে কিন্তু বলে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, এখানে আমি ঘাটতি দেখি না। যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হচ্ছে, ঐক্যমত্য কমিশন 286টা ছোট বড় সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করে তারপরে 19টা মৌলিক সংস্কার নিয়ে আলোচনা শুরু করে। এই যে 19টা মৌলিক সংস্কার অর্থাৎ ঐক্যমত্য কমিশন এজেন্ডাভুক্ত করে আলোচনায়, তখন কিন্তু পিআর সিস্টেম ছিল না। হ্যাঁ, তো এই পিআর সিস্টেম, এখন পিআর সিস্টেম নিয়ে কয়েকটি দল জামাতের, মানে একদিকে কিন্তু আলোচনা হচ্ছে, অন্যদিকে কর্মসূচিও দেওয়া হচ্ছে রাজপথে। না, ওইটাই বলছি যে যখনই রাস্তায় চলে গেছে, অর্থাৎ আলোচনা, আপনার সাথে আমার আলোচনার সমাধান হচ্ছে, সেখানে আলোচনা তো এগিয়ে গেছে, আলোচনা ক্লোজ টু কমপ্লিট, আমি বলবো একদম ক্লোজ হয়ে এসে গেছে। যেমন ধরেন জুলাই সনদ, এটা নিয়ে তো বড় অজুহাত দাঁড় করা হয়েছে। জুলাই সনদে বিএনপিকে বলা হয়েছে, বিএনপি বলছে যে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক ওটা সংবিধান করবে, বাকিটা বাস্তবায়ন হবে। পরবর্তীতে বলে দিছে যে ঠিক আছে, তাহলে আমরা অন্তত যে আমরা যে আইনি করব, বাধ্যবাধকতা আনবো, তাহলে উচ্চ আদালতের মতামত। মানে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেক্ষেত্রে বলা হয়েছে অ্যাপেক্স কোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বলছে। তো আমার কথা হচ্ছে যে আপনি মাঠে না যায়, সবাই মিলে আপনি মানে আলাদা অফিসিয়াল না, আনঅফিসিয়ালি উচ্চ আদালতকে পার্সু করেন না যে ডক্ট্রিন অফ নেসেসিটি অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে ছিল? এই প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছে, তারপরে 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত নিয়েছে যে সরকার কাজ চালাতে পারে, ডক্ট্রিন অফ নেসেসিটি।
তো ওরকম ডক্টরিন অফ রেসিস্ট অভ্যুত্থানের শক্তি গোলমাল লাগাইয়া দিছে। এখন ইলেকশন অনিশ্চিত হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিবে কেমনে? এরা যদি মাঠে ইলেকশন করে না। আবার দেখেন জামাত 300 সিটে নমিনেশন দিছে, তাদের প্রার্থীরা কাজ করে যাচ্ছে ওয়েস্টমিনস্টার সিস্টেমে, আগের সিস্টেমে। আবার কয় অনুপাত চাই, তো ফিল্ডেতে প্রার্থী রাখেন কেন? প্রার্থী প্রত্যাহার করেন। আমার বক্তব্য হচ্ছে ঐক্যমত্য কমিশনে 1 মাস সময়ও বাড়াইছে। ঐক্যমত্য কমিশনে আপনি প্রায় কাছাকাছি, সমাধানের কাছাকাছি। বিএনপি তো ছাড়িয়ে দিছে বলা যায়, যে তারা বলছে যে যেগুলা সাংঘর্ষিক সংবিধানের সাথে না, সেগুলো বাস্তবায়ন করে ফেলেন, আর বাকিটা সুপ্রিম কোর্টের মতামত নেন। কারণ সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা, সেটা কিন্তু প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দেওয়া পারবে না, অর্থাৎ পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হবে এই ডিসিশন। হ্যাঁ, পারবে না, এটা পারবে না, বাতিল হয়ে যাবে। কেউ রিট করলে বাতিল হয়ে যাবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো পথ নাই, একমাত্র সুপ্রিম কোর্ট ছাড়া যদি মতামত দেয়। সুপ্রিম কোর্ট সুপ্রিম কেন? তার উপরে কোর্ট নাই, তার উপরে যাওয়ার জায়গা নেই। এই জন্য সুপ্রিম কোর্টও কিন্তু ভুল করতে পারে, রায়ে ভুল করতে পারে। এই জন্য প্রেসিডেন্টের একটা আইন ছিল না, মাফ করে দেওয়ার, তাই বলে কি সে জেলখানা খালি করে দেয়? ক্রিমিনাল দেয় না। এটা সংস্কার করছে, কিছু কিছু বাধ্যবাধকতা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কয়ে দিছে, সাথে সাথে মাফ করে দিল। খুনের আসামি বাইরে হয়ে যায়, ইলেকশন করে। এই জন্য কিছু রেস্ট্রিকশন আরোপ করছে এবারে, ঠিক করছে। পিআর পদ্ধতিকে এই যে হঠাৎ করে সামনে আসা নিয়ে হলে, তার মানে কি নির্বাচনের আগে যে মাঠ গরম বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা পিআর কে সামনে এনে? না, এটা ষড়যন্ত্র আমি না বললেও আমি বলবো, পিআর সিস্টেমে যেভাবে বলা হচ্ছে, পিআর সিস্টেম নিয়ে যে মাঠ গরম শুরু হয়ে গেছে, তাতে তো নির্বাচন অনিশ্চিত হবেই। অটোমেটিক নির্বাচন পিছাবে বা নির্বাচন অনিশ্চিত হবে। কারণ বড় দল এখন আওয়ামী লীগ নাই, বিএনপি বড় দল, জামাত তার পরের দল, তাই না? ইসলামিক ঐক্যজোট ভোটের দিক থেকে আমি বলছি তার বড় দল। এই দলগুলো মাঠের ভিতরে আছে, তারা পিআর সিস্টেম চায়। তো তাহলে ভোটাররা থেকে শুরু করে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, সবগুলো তো মনস্তত্ত্বের জগতে ইয়ে করবে না। ধরেন ইলেকশন যারা পরিচালনা করবে, ধরেন রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তারা তো আপনি বলবে যে এদের ভিতরে ঐক্য নাই, অভ্যুত্থানের শক্তি, ঐক্য নাই। এই জন্যে আমি বলছি যে এ কারণে আমার বক্তব্য হচ্ছে যে এটা বিএনপি যে প্রস্তাব দিচ্ছে, আপনি সুপ্রিম কোর্টের মতামত চান, ওদিকে যায় না, ওদিকে যায় না, পিআর সিস্টেম চাই। তো তার মানে কি, আপনি যদি এরকম ডেডলক ক্রিয়েট করে থাকেন, তাহলে ইলেকশন অনিশ্চিত হয়তো। তাহলে ইউনূস সাহেব বলবে আমি তো দিতে চাইছি, তোমরা ইলেকশন করো নাই। এবং রাজনৈতিক শূন্যতা তৈরি হতে হবে, এবং রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে। রাজনৈতিক শূন্যতা তৈরি হলে কিন্তু রাজনৈতিক শূন্য থাকে না, কেউ না কেউ এটা কোনো না কোনোভাবে পূরণ হবে। তখন রাজনৈতিক দলরাই আগে ক্ষতিগ্রস্ত হবে, তারাই ছিটকে পড়বে দেশ পরিচালনা থেকে। এইটাই আমার বক্তব্য। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতিসংঘ সফর এবং যে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গেল, আপনি কি মনে করছেন এই সফরে আসার পরে আমাদের রাজনীতিতে বা কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো মেসেজ নিয়ে কি আসবে কিনা? দেখেন, এখনো যেভাবে রাজনৈতিক দলগুলি কথা বলছে, যাওয়ার আগে যে জায়গায় ছিল ওখানে যাওয়ার পরেও ওই জায়গায় আছে। তবে আমি পরিষ্কার বক্তব্য, এটা রাষ্ট্রীয় সফর, সেখানে যত পজিটিভ দিক চিন্তা করে পারেন, যে 30টা দল নিয়ে বৈঠক, আপনি 3টে দলের 6 জন নিয়ে চলে গেলেন, এটা তো একটা ব্যাড মেসেজ দেশের ভিতরে পড়বে, তাই না? যে আপনি 3টে দল ওখানে সমঝোতা করতেছেন, নাকি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই ডিম না মারে এই জন্য লয়ে গেল, আর এই দলগুলোই বা গেল কেন, কি বুঝে গেল, তা তো আমার মাথায় ধরতেছে না। সুতরাং এটা পজিটিভ নেগেটিভ কোনো মেসেজ এটা দিবে না। তারা আসার পর আমাদের রাজনীতিবিদরা তো ঠিক যে স্ট্যান্ডে আছে ওই স্ট্যান্ডেই থাকবে, দেখেন আপনি, কোনো আপোষ হবে না। তবে আমরা মনে করছি যে নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কনসেনসাস বা ঐক্যমত জরুরি। আপনি সংক্ষিপ্তভাবে। না, দুটা বক্তব্য। একটা হলো অভ্যুত্থানের শক্তি এক না থাকলে ফেসিবাদের রিটার্ন কিন্তু ত্বরান্বিত হবে। কারণ ভারত কিন্তু বসে আছে, সব দলই নির্বাচন চায়, ভারতও চায় একটা নির্বাচিত। আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরাও নির্বাচন, কোনো ইনভেস্টমেন্ট নেই, চিন্তা করেন, কোনো ইনভেস্টমেন্ট, বেকারত্ব বেড়ে গেছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছর 3.3 জিডিপি গ্রোথ হবে। তো 3.3 এই বাংলাদেশের ইতিহাসে এত জিডিপি গ্রোথ 74 সালেও হয় নাই।
তো দুর্ভিক্ষ হবে তো। ওকে আজিজ ভাই, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে। তাহলে আপনার যেটা কনক্রিট হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে আবার ফেসিবাদের উত্থান হতে পারে, এটা আশঙ্কা। দর্শক, আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক এক সময় ফ্রন্ট পেজে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।